হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার আজকে আরো একবার তোমাদের সাথে আজকে আমি তোমাদের সাথে ডিসকাশন করব। যেমন ভাবে আগের আমরা কিছু সেট ডিসকাশন করেছিলাম WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি আন্ডারে যে সমস্ত ম্যাথমেটিক্স এর কোশ্চেন আসবে, তোমরা সিলেবাস তো জানোই। সেই সিলেবাসের আন্ডারে যে সমস্ত টপিকগুলো রাখা হয়েছে সেই সমস্ত টপিকের উপর বেস করে আমরা একটা প্র্যাকটিস সেট রেডি করেছি। যেমন তোমরা 20টা কোশ্চেন পাবে এক্সামেতে, সেরকমই কিন্তু একটা 20টা কোশ্চেনের সেট রেডি করা আছে। আজকে তোমরা কিন্তু এই ভিডিওর ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো করে দেখো, আর ভিডিওটার সাথে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেরি না করে আমরা ক্লাসটা স্টার্ট করি। দেখি আজকে প্রথম কোশ্চেন কি রয়েছে। দেখো প্রথমে তোমাদের একটা নাম্বার দেওয়া হয়েছে, বলছে সংখ্যাটিতে প্রতিটি জোড় অঙ্কের সাথে 2 যোগ করা হচ্ছে। মানে প্রতিটি জোড় অঙ্ক বলতে এই যে জোড় সংখ্যাগুলো, ঠিক আছে, 4, 6, এই 2, মানে প্রত্যেকটা জোড় ডিজিটের সাথে তোমাকে কি করা হচ্ছে, 2 যোগ করতে বলা হচ্ছে। এবং প্রতিটি বিজোড় অঙ্কের সাথেও 2 যোগ করতে বলা হচ্ছে। মানে জোড় অঙ্কের সাথেও 2 যোগ, বিজোড় অঙ্কের সাথেও 2 যোগ যদি করো, তাহলে নতুন যে সংখ্যাটা গঠিত হবে তার শেষ দুটি এবং প্রথম দুটি অঙ্কের যোগফল কত হবে। তো দেখো একটা কাজ করা যেতেই পারে, যে আমি যখন দেখতে পাচ্ছি এই যে সংখ্যাটার প্রত্যেকটা ডিজিটেই যদি 2 করে যোগ হয়, জোড় ডিজিট বিজোড় ডিজিট সমস্ত ডিজিটের সাথেই 2 যোগ করা হচ্ছে, মানে প্রত্যেকটা ডিজিটের সাথে 2 করে যোগ হচ্ছে। আচ্ছা, প্রত্যেকটা ডিজিটের সাথে যদি 2 করে যোগ হয়, তাহলে প্রথমে ইনিশিয়ালি আমরা এই প্রথম দুটো ডিজিট আর শেষ দুটো ডিজিটকে যোগ করে কত পাচ্ছি, 6 আর 2 হচ্ছে 8, আর 4 12, আর 7 হচ্ছে 19। তাহলে এখনো পর্যন্ত 19 পাচ্ছি, কিন্তু 2 করে যোগ করার পর আরো 2 2 2 2 মানে 8 বেড়ে যাবে। তাহলে 19-এর সাথে 8 বেড়ে যাবে, তাহলে আনসারটা হয়ে যাবে কত, অপশন সি এরটা হয়ে যাবে আনসার, তাই না? 27 হয়ে যাবে আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সিম্পল জিনিস, লেখার প্রয়োজন নেই, তোমরা লজিকটা বোঝো। লজিকটা বুঝে, যেহেতু প্রত্যেকটা কোশ্চেনে প্রত্যেকটা নাম্বারের সাথে যেহেতু 2 করে যোগ করতে বলেছে, তাই কিন্তু আমরা দেখে আনসার করে দিতে পারছি। ঠিক আছে, আচ্ছা চলে যাবো হচ্ছে নেক্সট কোশ্চেন। ছিল কোশ্চেন নাম্বার 1, নেক্সট আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 2 তে। বলছে নিম্নলিখিত সমীকরণে কোন ধনাত্মক সংখ্যা দুটি প্রশ্নবোধক চিহ্নর প্রতিস্থাপন করবে। প্রশ্নবোধক চিহ্ন তুমি দেখতে পাচ্ছ, কোশ্চেন মার্ক দেওয়া আছে এখানে আর এখানে, আর এটাকে রিপ্রেজেন্ট আমরা এইভাবে করব। কোশ্চেন মার্কের জায়গা ধরে নি হচ্ছে এক্স রয়েছে, তাহলে এক্স বাই 56 ইকুয়ালস টু 504 বাই এক্স। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে হবে কত, এক্স স্কোয়ার ইকুয়াল টু 56 ইন্টু 504। এবার এটাকে গুণ করে তারপর তার রুট করতে হবে। এক্স এর ভ্যালু বের করতে হয় কিভাবে, এটাকে গুণ করব তার রুট করব। দেখো গুণ না করে এটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি, বা চাইলে আমাদের হাতে অপশন রয়েছে, অপশন টেস্ট আমরা করতে পারি। কিরকম ভাবে অপশন টেস্ট করবো একটুখানি তোমাদের আগে এইটা বলে দিই কিভাবে অপশন টেস্ট করতে হবে। দেখো এই 56 এর মধ্যে কিন্তু 7 সংখ্যাটা রয়েছে, 7 8 56 হয়, 7 রয়েছে। তাহলে এক্স এর মধ্যেও কিন্তু 7 থাকবে। এক্স এর মধ্যে 7 থাকে মানে এই 4টে অপশনের মধ্যে কোনো না কোনো একটা অপশনের মধ্যে তুমি 7 পেয়ে যাবে। এবার 7 কোন অপশনে পাবে, দেখো 168 এই নাম্বারটা হচ্ছে 7-এর একটা গুণিতক, 7-এর সাথে 24 গুণ করলে 168 পাওয়া যাবে, একটা 7-এর গুণিতক পেয়েছি। আর আরেকটা জিনিস তোমরা ভাবো, যে এটা গুণ করার পর যখন আমি তার রুট করলে নাম্বারটা কিন্তু ইভেন নাম্বার আসবে, সেই অনুযায়ী এই অপশন তো বাদ হয়ে যাবে। এই তিনটের মধ্যে তার মধ্যে এইটা হচ্ছে 7-এর গুণিতক, তাহলে এটা আনসার হয়ে যাবে। বাকি দুটো তোমরা চেক করে নাও, দেখো 7-এর গুণিতক কিন্তু নয়। এটা 7 দুগুণে 14 পর্যন্ত যাচ্ছে, তারপর 14 পর 34, 7-এর গুণিতক নয়। আর এটা কত হচ্ছে, এটা 14 পর্যন্ত 44, 44 7-এর গুণিতক নয়। তাহলে 7-এর গুণিতক যেহেতু 168, তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে অপশন সি। হবে তোমরা চোখে দেখে আনসার করতে পারবে। তাছাড়া এটাকে কিভাবে ফ্যাক্টরাইজ করে তার রুট কিভাবে করতে হয় সেটাও আমি পাশাপাশি দেখিয়ে দিই। 56 রয়েছে, 56-এ তুমি ফ্যাক্টরাইজ করো 7 ইন্টু এটা 8, মানে 8 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 504 আছে। আচ্ছা 504ও নিশ্চয়ই 7-এর গুণিতকই হবে, তাহলে এটা 7 তো পাওয়া যাবেই। তার সঙ্গে 7 7 49, 7 দুগুণে 14, 7 7 49, 7 দুগুণে 14 মানে 72। এবার 72কে ফ্যাক্টরাইজ করলে আমরা কি পাবো, 2, তারপর 36 পেলাম, তারপর 2, তারপর 18 পেলাম, তারপর 2, তারপর 9 পেলাম, তার মানে দুটো 3 পেলাম। এবার ঠিক আছে, এই হয়ে গেল ফ্যাক্টরাইজেশন। এবার স্কোয়ার থেকে আমরা শুধু এক্স এর মান বের করতে চাইছি, তাহলে কি করতে হবে, এটা রুট করতে হবে। এটা যখন রুট করবে তখন
রুটের ভেতরে দুটো করে নাম্বার থেকে একটা করে নাম্বার বেরোবে, তাহলে দুটো 7 থেকে একটা 7 বেরোবে। তুমি 2 কাউন্ট করে নাও কতগুলো 2 আছে, টোটাল 6টা 2 আছে, তাহলে এখান থেকে 3টে 2 বেরোবে, 2 × 2 × 2, আর দুটো 3 আছে সেখান থেকে একটা 3 আসবে। তাহলে ফাইনালি আনসার তোমরা ওই অপশন সিটাই পাবে 168। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের কনসেপ্টটা। তো আমরা দেখেও কিন্তু আনসার করতে পারতাম, সেটা আমি তোমাদের লজিক্যালি বলে দিলাম। চলে যাই কোশ্চেন নাম্বার 3-তে। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 3-তে। বলছে একটা আয়তক্ষেত্রের ছোট দিকটি লম্বা দিকের থেকে 21 সেন্টিমিটার কম, এর ক্ষেত্রফলের সাংখ্যিক মান এর পরিসীমার সাংখ্যিক মানের 5 গুণের সমান, এর লম্বা দিকের দৈর্ঘ্য কত জানতে চেয়েছে। তাহলে বলছে একটা আয়তক্ষেত্রের ছোট দিকটি মানে প্রস্থটা, বলছে একটা আয়তক্ষেত্র রয়েছে, আয়তক্ষেত্রের ছোট দিকটা লম্বা দিকের থেকে 21 সেন্টিমিটার কম। তাহলে আমি যদি এই দৈর্ঘ্যটাকে এক্স ভাবি আর এই প্রস্থটাকে যদি ওয়াই ভাবি, তাহলে এই এক্স আর ওয়াই এর মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা বলে দিয়েছে 21 সেন্টিমিটার। তাহলে আমি এখান থেকে তো এটা বলতে পারি যে এক্স আর ওয়াই এর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা হচ্ছে 21। এটা একটা রিলেশন, ঠিক আছে। আর কি বলা আছে, বলছে যে এর ক্ষেত্রফলের সাংখ্যিক মান, ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এক্স ইন্টু ওয়াই, দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটা পরিসীমার সাংখ্যিক মানের, পরিসীমার ফর্মুলা কি 2 × x + y, তার 5 গুণের সমান। মানে যদি আমরা পরিসীমার সাথে 5 গুণ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে ক্ষেত্রফল। জানতে চেয়েছে যে এর লম্বা দিকের দৈর্ঘ্য কত। দেখো লম্বা দিকের দৈর্ঘ্য মানে হচ্ছে x এর মান জানতে চেয়েছে। তাহলে আমার এখানে যে দুটো ইকুয়েশন এলো, সেই দুটো ইকুয়েশন থেকে আমাকে x এর মান বের করতে হবে। তো এই y ভ্যারিয়েবলকে আমাকে কি করতে হবে, সরাতে হবে। তাহলে আমি এক কাজ করি, এখান থেকে y এর ভ্যালুটাকে বের করে সেটা এই ইকুয়েশনে পুট করে দিই। তাহলে x ভ্যারিয়েবল দিয়ে একটা ইকুয়েশন চলে আসবে, সেখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব। তাহলে y = কি হবে, y = হবে x - 21, y = কি হবে x - 21। তাহলে যেখানে যেখানে y দেখবো সেখানে সেখানে আমি কি পুট করব, x - 21 পুট করব। তাহলে এখানে আমি লিখি x × x - 21 = 10, x এর জায়গায় x প্লাস y এর জায়গায় কি লিখবো, x - 21। আচ্ছা, ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে x² - 21x = 20x - 210। সব একদিকে নিয়ে যাও, x² মাইনাস, এটা মাইনাস হয়ে আসবে যখন 41x হবে, আর এটা যখন এদিকে আসবে প্লাস 210 হবে। এবার 210কে আমাকে এমন ভাবে দুটো সংখ্যায় ভাঙতে হবে যেন সেই দুটো সংখ্যা যোগ করে যেন 41 পাওয়া যায়। তাহলে 210কে এমন ভাবে দুটো সংখ্যায় ভাঙতে হবে যেন সেই দুটো সংখ্যা যোগ করে 41 পাওয়া যায়। তাহলে একটা সংখ্যা হবে 35 আর একটা সংখ্যা হবে হচ্ছে 6। 35 আর 6 এর গুণফল হচ্ছে 210। 35 আর 6কে যোগ করলে পাওয়া যায় হচ্ছে 41। তাহলে এখান থেকে x² - 35x - 6x + 21 = 0। x কমন নিলে আমরা এর পরের স্টেপটা এভাবে দেখতে পাবো। তো দেখে বোঝা যাচ্ছে যে x এর মান কি আসবে, 35 আসবে, -6 = হচ্ছে 0। তাহলে দুটো ফ্যাক্টর আমরা পেয়ে গেলাম, একটা x - 35 আর একটা পেলাম x - 6 = 0। তাহলে x এর মান একবার 35 পাওয়া যাচ্ছে আর x এর মান একবার 6 পাওয়া যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আনসার হবে হচ্ছে 35। কেন? কারণ দেখো, যদি তুমি x এর ভ্যালু যদি 6 ধরো, তাহলে x এর জায়গায় 6 বসালে 6 থেকে 21 মাইনাস করলে y নেগেটিভ হয়ে যায়, কিন্তু প্রস্থ কখনো নেগেটিভ হয় না, তাই কিন্তু 6টাকে নেগলেক্ট করা হবে। আনসার হবে হচ্ছে অপশন সি, একটা অপশন সি 35 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে। এটা ছিল কোশ্চেন নাম্বার 3। আমরা চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 4-এ। বলছে একটা বৈদ্যুতিক পাম্প 6 ঘন্টা একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে। ট্যাঙ্কে একটি লিক থাকার কারণে ট্যাঙ্কটি পূরণ করতে 7.5 ঘন্টা সময় লাগে। মানে ট্যাঙ্কের লিক দিয়ে জল বেরোচ্ছে আর ওপর দিয়ে কিন্তু পাম্প দিয়ে জল ঢুকছে, তাতে কিন্তু ট্যাঙ্ক পূরণ হতে আরো বেশি সময় লাগে, 1.5 ঘন্টা বেশি লাগে। আগে 6 ঘন্টায় ভর্তি হয়ে যেত যখন লিক ছিল না, লিক থাকার জন্য 1.5 ঘন্টা বেশি লাগছে, 7.5 ঘন্টা ট্যাঙ্কটা ভর্তি হচ্ছে। বলছে এই লিকটি সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে কত সময় নেবে যদি ওই সময়তে ট্যাঙ্কটিকে অন্য কোনো উৎস থেকে জল না আসে। মানে এই পাম্পটা যদি খোলা না থাকে তাহলে শুধুমাত্র লিক দিয়ে পুরো চৌবাচ্চা খালি করতে কত সময় নেবে সেটা জানতে চাওয়া হয়েছে।
দেখো, যখন এরকম টাইপের ইনফরমেশন পাবে যে একটা ইনলেট পাইপ রয়েছে বা পাম্প রয়েছে, যে পাম্প দিয়ে জল ভর্তি হচ্ছে, ইনলেট পাইপ ওপর দিকে অ্যারো দিলাম, জল ভর্তি করে, যেহেতু এ পাইপ দিয়ে 6 ঘন্টায় কি হয়, জল ভর্তি হয়ে যায়, আর একটা লিক রয়েছে, তার সাথে এ ইনলেট পাইপটাও চলছে, মানে দুটো পাইপে একসাথে চলছে, তুমি ধরে নাও একটা লিক আর একটা হচ্ছে ইনলেট পাইপ, দুটো পাইপ একসাথে চলছে, তাতেও কি হচ্ছে, জল ভর্তি হচ্ছে, ওপর দিকে আরো দিলাম, ভর্তি হতে বেশি সময় লাগে, 7.5 ঘন্টা সময় লাগে, 7.5 এত ঘন্টা সময় লাগে। এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে যে বি একা পুরো চৌবাচ্চার জল খালি করবে কতক্ষণে। তার জন্য তুমি একটা স্টেপ করতে পারো, একটা স্টেপই আনসার পেয়ে যাবে, সেটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ফর্মুলা। ফর্মুলাটা এরকম দেখতে, এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, এই ফর্মুলাটা, ঠিক আছে? তাহলে এক্স ইন্টু ওয়াই মানে 7.5 ইন্টু 6 ডিভাইডেড বাই 7.5 মাইনাস 6 মানে হচ্ছে 1.5। 5×15 = 75 হয়, তাহলে এটা 5 হবে, 5×6 = 30 হয়ে যাবে আনসার। তাহলে 30 রয়েছে অপশন সি তে, তাহলে অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। চলে গেলাম নেক্সট কোশ্চেন নাম্বার 5 এ। এ এবং বি একটি কাজ 15 দিনে সম্পন্ন করে, মানে একসাথে কাজ করলে 15 দিনে শেষ হয়। যদি এ একা এটি 17 দিনে করতে পারে, আচ্ছা বলছে যে এ একা ওই কাজটা 17 দিনে করতে পারে, তাহলে বি একা কাজের 2/3 কত দিনে করবে? 2/3 কাজে আমি পরে আসছি, আগে টোটাল কাজ কত দিনে শেষ করবে সেটা বের করবার জন্য আমি ঠিক আগের যে প্রশ্নটা যেরকম কনসেপ্টের ওপর ছিল, এই প্রশ্নটা কিন্তু একই কনসেপ্টের ওপর। এ আর বি দুজনে মিলে যদি একসাথে কাজ করে তাহলে কাজ 15 দিনে কমপ্লিট, 15 দিনে কমপ্লিট। আর বলছে এ যদি একা কাজ করে তাহলে কাজ 17 দিনে কমপ্লিট। আমি আগে এটা বের করি যে বি একা গোটা কাজ করতে কতদিন সময় নেবে, তার জন্য ওই আগের স্লাইডে যে আমরা ফর্মুলা লিখেছিলাম ওই ফর্মুলা অ্যাপ্লিকেবল। তাহলে এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই, এখানে কিন্তু এক্স মাইনাস ওয়াই হবে নিচে, হ্যাঁ, 17 ইন্টু 15 ডিভাইডেড বাই 17 মাইনাস 15 মানে হচ্ছে 2। এটা আগের স্লাইডে করেছিলাম, ফর্মুলা লিখেছিলাম, আর এখানে ফর্মুলা লিখলাম না। এটা কিন্তু টোটাল কাজ শেষ হওয়ার যে সময়টা, সেই সময়টা কিন্তু এখানে তোমাকে প্রশ্ন করা হয়েছে কি কাজের 2/3 কত দিনে শেষ করবে, তাহলে সময়ও কম লাগবে, 2/3 সময় কম লাগবে, তাহলে 2/3 গুণ হয়ে যাবে এই সময়টার সাথে। তাহলে 2 এর সাথে 2 কেটে গেল, এটা কাটলো 5 হলো, 5 17 হয়ে গেল কত, 85, 85। তাহলে 85 ডেজে কি হবে, কাজ কমপ্লিট হবে। কমপ্লিট না, 2/3 কমপ্লিট হবে। তাহলে অপশন এ তে দেখতে পাচ্ছি 85 রয়েছে, 85 হয়ে যাবে হচ্ছে আনসার। ঠিক আছে, এরকম লেভেলেরই প্রশ্ন থাকবে, তোমরা দেখতে পাবে এরকম লেভেলের প্রশ্ন। নেক্সট কোশ্চেন নাম্বার 6। কল্পনা এবং সুধা একই পরীক্ষায় যথাক্রমে এত এবং এত স্কোর করেছে, নম্বর পেয়েছে। যদি কল্পনা এত নম্বর পেয়ে থাকে, এত পার্সেন্ট নাম্বার পেয়ে থাকে, তাহলে সুধার প্রাপ্ত নাম্বারের শতাংশ কত, মানে সুধা কত পার্সেন্ট পেয়েছে জানতে চেয়েছে। তো এখানে আমি কি করব, দেখো কল্পনা কত নাম্বার পেয়েছে আমি দেখতে পাচ্ছি, আর সে কত পার্সেন্ট পেয়েছে দেখতে পাচ্ছি, তাহলে আমি এটা বলতে পারবো যে 6:1 মানেই হচ্ছে 69% ইকুইভ্যালেন্ট। বের করতে হবে 522 ইকুইভ্যালেন্ট কত, তাহলে ইউনিটারি মেথডে 69/621 ইন্টু কি হবে, 100 হবে, এই 100 না সরি 522 হবে, 522 হবে। তাহলে এটা আর এটা পুরোপুরি কাটবে, এটা তোমার পুরোপুরি 9 দিয়ে কেটে যাবে, এটা আর এটা পুরোপুরি কেটে যাবে, 9 এর গুণিতক আছে, 5 9 45, 8 9 72, ঠিক আছে। তাহলে 58, তাহলে 58% স্কোর করেছিল, 58% অপশন এ, 58% স্কোর করেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 7। 20টি বইয়ের বিক্রয় মূল্য 6টি বইয়ের ক্রয় মূল্যের সমান। বলছে 20টা বইয়ের যেটা বিক্রয় মূল্য সেটা হলো 6টা বইয়ের ক্রয় মূল্যের সমান, এই বলা আছে। বলেছে লাভ বা ক্ষতির শতাংশ, তাহলে এখান থেকে সিপি আর এসপির অনুপাত আমরা পেয়ে যাব। এসপির সাথে আছে কোএফিসিয়েন্ট 20, তাহলে এই জায়গায় আসবে 20 আর এই জায়গায় আসবে 6, মানে জিনিসটার ক্রয় মূল্য 20 টাকার, বেচছে হচ্ছে 6 টাকায়। 20 টাকায় কিনে 6 টাকায় বিক্রি, 14 টাকা লস। তাহলে লস পার্সেন্টেজ বের করবো আমরা, 14 টাকা লস, তাহলে উপরে যাবে 14, নিচে আসবে কি ক্রয় মূল্য 20 ইন্টু 100। তাহলে ক্যালকুলেট করা যাক, এটা কাটলে কত আসছে, 5 5 14 70, তাহলে 70% হয়ে যাবে হচ্ছে লস, 70% লস হয়ে যাবে।
আনসার হয়ে যাবে অপশন ডি এর 70% লস, অপশন ডি হবে রাইট আনসার। নেক্সট দেখে নিই কোশ্চেন নাম্বার 8 কি রয়েছে। প্রফিট লস থেকে আরো একবার বলছে, একজন ব্যক্তি 57% লাভে একটি জিনিস বিক্রি করেছেন। যদি তিনি এটি আরো এত টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে তিনি এত পার্সেন্ট লাভ পেতেন। লাভের হারটা দেখো বাড়ছে, আগে ছিল 57%, এখন কত পার্সেন্ট বাড়ছে? এটা 25% বেড়ে যাচ্ছে। দেখে নাও একবার কত পার্সেন্ট বাড়ছে, 25% বেড়ে যাচ্ছে। আর 25% কেন বাড়ছে? তুমি অত টাকা বেশি দামে সেল করছো বলে। তাহলে এখান থেকে তো আমরা একটা রিলেশনে আসতে পারি যে 25% ইকুইভ্যালেন্টই হচ্ছে 238। জানতে চেয়েছে কি জিনিসটার ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য মানে হচ্ছে 100% মানে কত, তাহলে 100% মানে হচ্ছে 238/25 ইন্টু 100। তার মানে ক্যালকুলেট করলে এটা কাটবে 4 হবে, 4-এর সাথে এটা গুণ করলে 4 আসতে 32-এর 2 আসবে শেষে, একটাই অপশন রয়েছে 952। তাহলে 952 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার, অপশন বি এরটা। ঠিক আছে, চলে যাই নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। মহেশ ব্যাংক থেকে এত টাকা তুলেছেন, তিনি 50 টাকা এবং 100 টাকা মূল্যের মোট 34টা নোট পেয়েছেন। তিনি কতগুলো 50-এর নোট পেয়েছিলেন? মানে টোটাল এত টাকার মধ্যে দু ধরনের নোট রয়েছে, 50 টাকার নোট আর 100 টাকার নোট। মোট 34টা নোট সে পেয়েছে। তাহলে 34টার মধ্যে কতগুলো 50 টাকার নোট ছিল বার করতে হবে। তো এটা দেখো খুব সহজে করা যায়। জানতে চেয়েছে 50 টাকার নোট কতগুলো পেয়েছেন, তো তুমি ধরে নাও হচ্ছে সবকটাই 100 টাকার নোট। এই যে 34টাই 100 টাকার নোট। যদি এমন হতো 34টাই 100 টাকার নোট, তাহলে কিন্তু সে ব্যাংক থেকে এত টাকা তুলতো, 3400 টাকা তুলতো, যদি 34টাই 100 টাকার নোট হতো। কিন্তু ব্যাংক থেকে তুলেছে কত? এত টাকা। তাহলে কম তুলেছে, কম পেয়েছে, 300 টাকা কম। তাহলে এটা মাইনাস করবো ওখান থেকে, কত আসছে? 300। এবারে 300 টাকা কমবে, কিভাবে কমবে? আমি 100 টাকাকে রিপ্লেস করবো 50 টাকা দিয়ে, মানে একটা 100 টাকাকে সরিয়ে দিয়ে তার জায়গায় যদি 50 টাকা নিয়ে আসি, তাহলে 50 টাকার ভ্যালু কমে যাবে। একটা 100 টাকাকে আমি বাইরে বের করে দিয়ে তার জায়গায় আমি কি করলাম, একটা 50 টাকা নিয়ে এলাম। তাহলে কি হলো, এখান থেকে 50 টাকা কমবে। আমাকে কমাতে হবে 300 টাকা। তাহলে এইভাবে আমি যদি একটা রিপ্লেস করি তাহলে 50 টাকা কমে। তাহলে আমাকে কতবার রিপ্লেস করতে হবে যাতে 300 টাকা কমে? তাহলে এটাকে ডিভাইড করবো 50 দিয়ে। তাহলে 6বার রিপ্লেস করতে হবে, তাহলে 6বার রিপ্লেসমেন্ট চাই। তাহলে 6বার রিপ্লেসমেন্ট চাই মানে হচ্ছে 6টা 100 টাকা বাইরে বের করে তার জায়গায় 6টা 50 টাকা নিয়ে আসতে হবে। তাহলে 6টা 50 টাকার নোট সে পেয়েছিল। তাহলে আনসার হবে হচ্ছে অপশন 8। ঠিক আছে, 6টা 50 টাকার নোট আর বাকিগুলো মানে হচ্ছে 28টা হচ্ছে 100 টাকা নোট। 28টা যদি 100 টাকা নোট হয় তাহলে 2800 টাকা হবে, আর 6টা 50 টাকা হয়ে গেলে 300 টাকা হয়ে যাবে। তাহলে সব মিলিয়ে কত হবে? 3100 টাকা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 10। বলছে দুটো সংখ্যা x এবং y এর গুণফল হচ্ছে 45 এবং তাদের যোগফল হচ্ছে 14। তাদের ঘনফলের যোগফল নির্ণয় করা। ঘনফলের যোগফল মানে কিউবের যোগফল জানতে চাইছে। দুটো সংখ্যা x আর y এর গুণফল বলে দিয়েছে কত? 45। তাহলে এখান থেকে দুটো নাম্বার তোমরা কিন্তু ভাবতে পারছো, পসিবিলিটি অনেক আছে। 5 9 45 হতে পারে, 3 15 45 হতে পারে, কিন্তু আরেকটা যে রিলেশন দেওয়া আছে যোগফল হচ্ছে 14। x আর y কে যোগ করলে পাওয়া যায় হচ্ছে 14। তাহলে এখান থেকে আমি কনফার্ম হয়ে গেলাম যে একজনকার মান 9 হবে, একজনকার মান 5 হবে। 9 আর 5 যোগ করলে 14 পাওয়া যায়, 9 আর 5 গুণ করলে 45 পাওয়া যায়। ঠিক আছে, এবার বলছে তাদের ঘনফলের যোগফল কত, মানে 9 কিউব প্লাস 5 কিউব কোশ্চেন। 9 কিউব কত? 729। তার সঙ্গে 5-এর কিউব কত? 125 যোগ করে দাও, লাস্ট ডিজিট আসবে কত? 4। 854 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। 854 অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। খুব সিম্পল প্রশ্ন, আমি 10টা কোশ্চেন করলাম। নেক্সট আরো 10টা কিন্তু রয়েছে। চলো নেক্সট 11 নম্বর। বলছে যদি 6টি ধারাবাহিক মানে পরপর কনজিকিউটিভ বিজোড় সংখ্যার গড় 30 হয়। সবসময় মনে রাখবে কনজিকিউটিভ বিজোড় সংখ্যার গড় সবসময় মিডলে থাকে। 6টা সংখ্যা বলেছে, তাহলে আমি 6টা প্লেস করে নিই এখানে, 6টা প্লেস করলাম। আর তাদের গড় বলেছে 30, তাহলে এই পোর্শনটাতে থাকবে 30। তাহলে তার আগের পোর্শনে থাকবে হচ্ছে 29, আর পরের নাম্বারটা হবে 31, তার আগেরটা হবে 27, তার আগেরটা হবে হচ্ছে 25। বিজোড় নাম্বার যেহেতু বলেছে এর পরেরটা হবে কত? 33, তারপরে কত হবে? 35। তাহলে 6টা বিজোড় সংখ্যা আমি ফিল আপ করলাম।
নেক্সট বলছে তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য 10। তাহলে আনসার হয়ে যাবে 10, অপশন সি এরটা। ঠিক আছে, যেহেতু গড় বলেছে 30, তার মানে মনে রাখবে যে গড় সবসময় মিডিলে এই পোর্শনটা থাকবে হচ্ছে 30, এই পোর্শনটা। তাহলে এই পোর্শনটা যদি 30 হয় তাহলে এই পোর্শনে কি থাকবে? 29 থাকবে, তার আগে এখানে পেছনে কত থাকবে? 31 থাকবে। তার আগে যেহেতু বিজোড় সংখ্যা বলেছে তাহলে 2 এর গ্যাপে গ্যাপে নাম্বার এগোতে এগোতে যাচ্ছে, এখানে পিছাতে পিছাতে যাচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 12। একটা টাকা দিয়েছে, যদি এত টাকার একটা অর্থ 1 বছরের জন্য 2% বার্ষিক হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয়। এই অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ কথার মানে কি? তুমি বছরে দুবার সুদ পাবে, কিন্তু 2% করে না, 2% হচ্ছে বার্ষিক, বছরে 2%। অর্ধবার্ষিক মানে প্রতি 6 মাসে 1% করে পাবে, মানে 6 মাস, প্রথম 6 মাসে 1% পাবে, দ্বিতীয় 6 মাসে 1% পাবে, এরকম। এবার এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে, কিন্তু ক বছরের? 1 বছরের জন্য। তাহলে 1 বছরে তুমি দুবার 1% করে ইন্টারেস্ট পাবে, দুবার। এবার দুবার 1% করে ইন্টারেস্ট মানে কিন্তু চক্রবৃদ্ধি সুদে কখনো কিন্তু 2% ইন্টারেস্ট হবে না, কারণ সুদের ওপরে সুদ বাড়ে। তাহলে এখানে তুমি কি করবে? প্রথমে আগে 1% ক্যালকুলেট করে না, এটার 1% কত? এটার 1% হচ্ছে পিছন দিক থেকে দুটো শূন্য মুছে যাওয়া, মানে এর 1% হচ্ছে 6700। ঠিক আছে, প্রথমে তুমি 1% ইন্টারেস্ট পেলে প্রথম 6 মাসে। সেকেন্ড 6 মাসেও কি হবে? তুমি 1% পাবে, আগে এই টাকাটার 1% তো পাবেই, এই টাকা তো ব্যাংকে রয়েছে, এই টাকাটা 1% তুমি পাবেই, মানে 6700 তুমি পাবেই। তার সাথে সাথে এই টাকাটারও 1% পাবে, যে টাকাটা ব্যাংকে আমি আগের 6 মাসে সুদ পেয়েছিলাম তারও আমি 1% পাবো। তাহলে এটার 1% কত? 67 টাকা। তাহলে এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ 1 বছর, তাহলে যোগ করলে শেষে 67 আসবে। তাহলে অপশন বি এরটা হবে রাইট। ঠিক আছে, 13,467 টাকা হবে আনসার। এগুলোকে অ্যাড করে দেখে নিও, অ্যাড করলে অপশন বি এরটা রাইট আনসার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 13। একটা 7 ডিজিটের নাম্বার আছে, বলছে সংখ্যাটিতে প্রতিটি জোড় অঙ্কের সাথে এক যোগ। জোড় অঙ্ক যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে আমরা এক যোগ করবো, মানে 6টা হয়ে যাবে 7, 8টা হয়ে যাবে 9, 4টা হয়ে যাবে 5। জোড় অঙ্কগুলোর সাথে আমরা এক করে যোগ করব, আর প্রত্যেকটা বিজোড় অঙ্ক থেকে 2 করে বিয়োগ করবো। প্রত্যেকটা বিজোড় অঙ্ক মানে হচ্ছে 9, 3, 5, 7, এইগুলো থেকে আমরা কি করব? 2 করে বিয়োগ করব। তাহলে নতুন গঠিত সংখ্যার বাঁদিক থেকে তৃতীয়, বাঁদিক থেকে তৃতীয় মানে হচ্ছে এই সংখ্যাটার কথা বলছে, এবং ডান দিক থেকে তৃতীয়, ডান দিক থেকে তৃতীয় মানে হচ্ছে এই সংখ্যাটার কথা বলছে, মানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার যোগফল কত হবে। তাহলে এখানে ছিল 6, কিন্তু এটা তো জোড় সংখ্যা, জোড় সংখ্যার সাথে এক যোগ হয়ে যাবে, তাহলে 6 আর 1 হয়ে যাবে কত? 7 হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা নাম্বার। আর এই 5টা কি হয়ে যাবে? 2 কমে যাবে, তাহলে 5 থেকে হয়ে যাবে কত? 3 হয়ে যাবে। বলছি এদের যোগফল কত? তাহলে 7 আর 3 হয়ে যাবে কত? 10। 10, অপশন বি এরটা হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, যেমন ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী তুমি করলে আনসার চলে আসবে। নেক্সট চলে যাই কোশ্চেন নাম্বার 14। বলছে 10টি পর্যবেক্ষণের গড় হচ্ছে 40, মানে 10টা সংখ্যা আছে যাদের গড় হিসাব করলে পাওয়া যায় হচ্ছে 40। পরে দেখা গেল যে একটা পর্যবেক্ষণ ভুলবশত 43-এর পরিবর্তে 32 পড়া হয়েছিল, তার মানে এই গড়টা ভুল আছে। ভুল আছে কি? এই গড়টা ভুল তো রয়েছে, তার সাথে আমরা এটাও বলতে পারি এই গড়টা কম আছে, কারণ একটা নাম্বার ছিল 43, সেই 43 কে আমি 32 পড়েছি বলে এই গড়টা কি আছে? কমে গেছে। তাহলে অরিজিনাল গড় কত হবে? তোমাকে দেখতে হবে তুমি কতটা কম লিখেছিলে। কতটা কম লিখেছিলে? 11। 11 কম লেখার জন্য গড়ে একটা এফেক্ট পড়েছে, গড়টা কমে গেছে, তাহলে গড়টাকে বাড়াতে হবে। এবার গড় কত বাড়বে? আমি যদি দেখি যে একটা নাম্বারে 11 কম আছে, তাহলে গড়েতেও তোমার এখানে 10 দিয়ে ডিভাইড করে 1.1 কম আছে, তাহলে অরিজিনাল গড় কত হবে? তাহলে 40-এর সঙ্গে 1.1 আমি যোগ করে দেবো, 41.1 হয়ে যাবে। নতুন গড় হয়ে যাবে কি? নতুন গড় না, অরিজিনাল গড় হয়ে যাবে হচ্ছে 41.1। এটা হচ্ছে ভুল গড়, আর ভুল গড়টা কম আছে। কতটা কম আছে? 1.1 কম আছে, তাহলে বাড়িয়ে দাও 1.1, 41.1 হয়ে যাবে। অপশন বি একটা রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 15। এ আর বি এর যোগফল দিয়ে দিয়েছে, a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে দিয়েছে 268, কিন্তু এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নয় যে আমি এটা রুট করবো। তাহলে এ আর বি এর গুণফল কত হবে? তাহলে দিয়েছে এ আর বি এর যোগফল 24, আর দিয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে দিয়েছে কত? 268। আচ্ছা, a মাইনাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা এটা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তার ভ্যালু হচ্ছে 268। এবার a প্লাস বি এর ভ্যালু তো 24 দেওয়া আছে এখানে,
তাহলে এটার ভ্যালু যদি 24 হয় তাহলে 24 এর স্কোয়ার কত? 576। তাহলে 576 মাইনাস 4ab ইকুয়ালস টু 268। 268 কে তুমি বাঁদিকে শিফট করাও, তাহলে মাইনাস হবে, কত আসবে? 8 আসবে, 6 কে 7 0, আর এখানে 3 আসবে, ঠিক আছে। আর এটা হবে হচ্ছে 4ab এর ভ্যালু। তাহলে ab এর ভ্যালু কত হবে? 308 কে যদি 4 দিয়ে ডিভাইড করি, যেটা আসবে সেটা 4 7 28, 4 7 28, তাহলে 77 হবে এ আর বি এর গুণফল। ওটাই চেয়েছিল, এ আর বি এর গুণফল কত? আনসার হয়ে যাবে 77। ঠিক আছে, যেটাকে ভ্যালু পুট করতে পারছি না তার কারণ হচ্ছে এই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়। যদি নাম্বারটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হতো তাহলে আমরা রুট করতাম, ভ্যালু নিয়ে কিছু ভাবনা চিন্তা করা যেত। যেহেতু করা যাচ্ছে না তাই আমরা অ্যালজেব্রা ফর্মুলা ইউজ করলাম। এটার ফর্মুলা দুটো, একটা তোমরা এটা দেখতে পাচ্ছ আর একটা হচ্ছে তোমরা জানো প্রত্যেকেই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলে একটু বড় হয়ে যেত, এর সেকেন্ড ফর্মুলাটা অ্যাপ্লাই করা হলো। সেকেন্ড ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা ডিরেক্ট a প্লাস বি এর মানটাকে এখানে পুট করতে পারছি আর a এর মানটাকে বের করতে পারছি। চলে যায় কোশ্চেন নাম্বার 16-এ। 28%, 20% এবং 10% এর ধারাবাহিক ছাড়ের একক ছাড়ের সমান কত? মানে তিনটে যে পরপর তুমি ছাড় দিচ্ছ তার সিঙ্গেল পার্সেন্টেজ কত হবে, সিঙ্গেল ছাড় কত হবে? ঠিক আছে, চারটা অপশন আছে। দেখো এটাকে এইভাবে করা যেতে পারে যে 28% ডিসকাউন্ট মানে 72/100। ঠিক আছে, 28% ডিসকাউন্ট মানে কত? 72/100 ইন্টু 20% ডিসকাউন্ট মানে হচ্ছে 80/100। আর আরেকটা আছে কি 10% ডিসকাউন্ট মানে 90/100। এবার যতটা কাটাকুটি করা যায় আমরা করে নেবো। ওপর থেকে দুটো করে শূন্য, নিচ থেকে দুটো করে শূন্য আমরা কেটে দিই। আর নিচে যেমন একের পেছনে 4টে শূন্য রয়েছে ওটা থাক, ওটাকে না কাটাকুটি করে আমরা কিন্তু ওপরের পার্টটাকে গুণ করে নেবো। এটা কত? 8 9 72, আর এখানে 72 আছে মানে 72-এর স্কোয়ার করতে হবে। তাহলে 72-এর স্কোয়ার করতে হবে, তাহলে 72-এর স্কোয়ার কত? 14450, তাহলে 4815, তাহলে 5184। এখন একটা জিনিস দেখো যে এই নাম্বারটা থেকে ওই উপরের নাম্বারটা না কম আছে, এই নাম্বারটা থেকে উপরের নাম্বারটা কম আছে, তো কতটা কম আছে দেখতে হবে। তো কতটা কম আছে, লাস্টে আসবে 6, তো সেই অনুযায়ী কিন্তু আনসার হয়ে যাবে হচ্ছে অপশন বি এরটা। তোমরা মাইনাস করে দেখো, মাইনাস করলে আসবে হচ্ছে 4816, আর নিচে থাকবে হচ্ছে 10,000 ইন্টু হবে হচ্ছে 100। তাহলে 100 দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটলো, ডেসিমেল চলে যাবে দু ঘর এগিয়ে, মানে 48.16 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। তাহলে অপশন বি এরটা হয়ে যাবে রাইট আনসার। এটা ছাড়াও তুমি আরেকটা ফর্মুলা ইউজ করতে পারতে, তাহলে সেটাই করলে আবার কি করতো, একটু স্টেপ বাড়তো। x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100-এর ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে আনসার যদি বের করতে একটু স্টেপ বাড়তো, দুটো স্টেপে আনসার করতে হতো। কিন্তু এখানে আমরা একটা স্টেপেই আনসার করতে পারলাম, তিনটে পার্সেন্টেজকে একসাথে নিয়ে আমরা আনসার বের করতে পারলাম। চলে গেলাম নেক্সট কোশ্চেন 17। বলছে একজন মহিলা 80 মিনিটের জন্য 20 মিটার পার মিনিট গতিতে এবং 64 মিনিটের জন্য 65 মিটার পার মিনিট গতিতে ভ্রমণ করেছেন, তার গড় গতি কত সেটা বার করতে হবে। তো এখানে গড় গতি কিন্তু মিটার পার মিনিটেই কিন্তু জানতে চেয়েছে। চলো বের করে দেখ। এখানে প্রথম 80 মিনিট সে এই গতিতে গেছে, তাহলে কতটা গেছে? তাহলে 80-র সাথে 20 গুণ 1600, তাহলে 1600 মিটার সে গেছে। নেক্সট আর কোথায়? আর হচ্ছে 64 মিনিটের জন্য 65 মিটার পার মিনিট এই গতিতে গেছে, তাহলে 64-র সঙ্গে 65 গুণ হবে, তাহলে 65-এর সঙ্গে 64 গুণ হলে কত হবে? এটাকে তুমি ডবল করে নাও, ঠিক আছে, 130 করে নাও, আর এটাকে অর্ধেক করে নাও, 32 করে নাও, এবার গুণ করে 4160। ঠিক আছে, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করতে হবে। এখানে টোটাল কত টাইম? 80 মিনিট আর একটা 64 মিনিট, তাহলে অ্যাড করলে কত আসে? 4, 144 মিনিট দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি আনসার পেয়ে যাবে মিটার পার মিনিটে। তো যোগ করা যাক। আচ্ছা 144 দিয়ে ভাগ করলে তোমার কিন্তু শেষে 4 চলে আসবে, মানে শেষে 0 আসবে, তার আগে 4 আসবে, এটা পুরোপুরি কাটবে 4 দিয়ে, তাহলে 40 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। অপশন এ হয়ে যাবে রাইট আনসার, 40 মিটার পার মিনিট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 18। বলছে একটি চতুর্ভুজের কর্ণগুলি একে অপরের
লম্ব সমদ্বিখণ্ডক। চতুর্ভুজের কর্ণগুলো বলছে একে অপরের লম্ব সমদ্বিখণ্ডক। যদি একটি কর্ণের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং চতুর্ভুজের ক্ষেত্রফল যদি 180 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে অন্য কর্ণের দৈর্ঘ্য কত? দেখো, যখন কোন একটা চতুর্ভুজের একটা কর্ণ অপর কর্ণের ওপর লম্ব সমদ্বিখণ্ডক বলুক বা লম্বভাবে থাকে বলুক, ঠিক আছে, সমদ্বিখণ্ডক না বললেও হবে, লম্বভাবে যদি থাকে, তাহলে আমরা চতুর্ভুজের, দেখো আমি স্ট্রাকচার আঁকছি এখানে, মনে করো একটা চতুর্ভুজ রয়েছে, এরকম একটা চতুর্ভুজ রয়েছে, সেই চতুর্ভুজের এটা একটা হচ্ছে কর্ণ আর এটা হচ্ছে একটা কর্ণ, দুটো কর্ণ একে অপরের সঙ্গে মনে করো 90 ডিগ্রিতে লাই করছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেল গুলো হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি করে। যদি এমন কেস পাওয়া যায়, সমদ্বিখণ্ডক যদি নাও হয়, যদি এরকম 90 ডিগ্রিতে যদি ছেদ করে, তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করবার জন্য আমরা কি করব, হাফ ইন্টু দুটো কর্ণের গুণফল করে দেবো, ঠিক আছে, আমরা কি করবো, হাফ ইন্টু দুটো কর্ণের গুণফল। তাহলে এখানে কিন্তু তাই বলেছে, একটা কর্ণ অপর কর্ণের ওপর লম্বভাবে রয়েছে, সমদ্বিখণ্ডক না বললেও কিন্তু আনসার বের করা যাবে। তাহলে হাফ ইন্টু দুটো কর্ণের গুণফল, দুটো কর্ণের মধ্যে একটা কর্ণ তো দিয়ে দিয়েছে 3 সেন্টিমিটার, অপর একটা কর্ণ জানি না, তার জায়গায় এক্স ধরে নিলে, আর ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত, 180। তাহলে এখান থেকে তুমি আনসার পেয়ে যাবে। তাহলে এটা 3 আর এটা কেটে হয়ে যাবে কত, 60, আর এক্স এর মান হয়ে যাবে কত, 120, 120 হয়ে যাবে রাইট আনসার। অপশন বি হয়ে যাবে রাইট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 19 বলছে, ভাগ পদ্ধতিতে দুটি সংখ্যার গসাগু নির্ণয় করার সময় ভাগগুলির যথাক্রমে 4, 5 এবং 9 এবং শেষ ভাজকটি 18 পাওয়া গেছে, সংখ্যা দুটির লসাগু কত হবে জানতে চাইছে। বলছে যে দুটো সংখ্যা রয়েছে, সেই দুটো সংখ্যাকে তোমরা যখন গসাগু নির্ণয় করছো, ভাগ প্রক্রিয়ায় গসাগু করছো, তো ভাগ প্রক্রিয়ায় গসাগু করার সময় 3টে স্টেপ পাওয়া গেছে। তো প্রথম স্টেপে ভাগফল পাওয়া গেছে 6, সেকেন্ড স্টেপে ভাগফল পাওয়া গেছে 5, শেষ স্টেপে ভাগফল পাওয়া গেছে 9, আর ভাজকটি পাওয়া গেছে হচ্ছে 18। আচ্ছা, যখন এই তিনটে যখন আমরা ভাগ যখন করব, ঠিক আছে, পরপর যখন গসাগু নির্ণয় করবো, 3বার ভাগ করতে হবে স্টেপ বাই স্টেপ, ভাজকটা যখন 18 আমরা দেখতে পাচ্ছি, তখন তো আমরা বলতে পারবো যে তিনটে সংখ্যার গসাগু হচ্ছে 18, সরি তিনটে সংখ্যা না, দুটো সংখ্যার গসাগু হচ্ছে 18। যখন 18 ভাজক হিসেবে পাওয়া গেছে, তার মানে কথাটার অর্থ কি, যে ভাগ পদ্ধতিতে দুটো সংখ্যার গসাগু করে আমি 18 পেয়েছি, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, ভালো করে লক্ষ্য করো, আচ্ছা যদি গসাগু যদি 18 হয়, তাহলে দুটো সংখ্যার মধ্যেই কিন্তু 18 থাকবে। ভালো করে শোনা কি বলছি, গসাগু যদি 18 হয়, তাহলে দুটো সংখ্যার মধ্যেই কি থাকবে, 18 থাকবে। দুটো সংখ্যার মধ্যে যদি 18 থাকে, তাহলে লসাগুর মধ্যেও 18 ঢুকে যাবে। তো লসাগুটাও কিন্তু 18 গুণিতক হবে। এবার 18 গুণিতক কিন্তু কোনো অড নাম্বার হতে পারে না, কোনো অড নাম্বার হতে পারে না। কি বললাম, পয়েন্টটা ভালো করে শুনতে পেয়েছো? 18 গুণিতক কখনো অড নাম্বার হতে পারে না, অড নাম্বার হতে পারে না মানে বিজোড় সংখ্যা হতে পারে না। কিন্তু 18 মধ্যে দেখো 9 সংখ্যাটা রয়েছে, তার মানে এই দুটো অপশনের মধ্যে আমাকে একটা অপশন দেখতে হবে যে 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। লসাগু 9 দ্বারা বিভাজ্য হবে, লসাগু যদি 18 দ্বারা বিভাজ্য হয়, তাহলে লসাগু 9 দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য হচ্ছে? 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে আমরা ডিজিট গুলোকে যোগ করি। তো ডিজিট গুলোকে যোগ করলে এখানে দেখো তুমি 9 এর কোনো গুণিতক কিন্তু পাবে না, ডিজিট গুলোকে যোগ করো, এটা 9 তো কেটে যাবে, 8 আর 1 9, 5 আর 6 হয়ে যাবে 11, না 9 দ্বারা বিভাজ্য নয়। পরের এই অপশন সিটা একবার তাকাও, 9টা কেটে গেল 9 দ্বারা বিভাজ্যতার জন্য, তাহলে 8 আর 1 9, এটা কেটে গেল, 4 আর 5 পড়ে এলো, 4 আর 5 9, তাও কেটে যাবে, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট আনসার। অপশন সি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, মানে 18 দ্বারা বিভাজ্য, যেহেতু শেষে ইভেন নাম্বার রয়েছে, তার মানে 18 দ্বারা বিভাজ্য। নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20 বলছে, একটা বাড়ির বর্তমান মূল্য দেওয়া আছে, ঠিক আছে, 123,016, বলছে 1 বছর পরের মূল্য হয়ে যাচ্ছে 14,0203। বলছে বাড়ির মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে, কিন্তু আনসার তোমার চাই হচ্ছে নিকটতম পূর্ণ সংখ্যায়, ইন্টিজার ভ্যালু চাই, ঠিক আছে। তাহলে এক কাজ করি, আমি এখানে কতটা বৃদ্ধি পেয়েছে একবার দেখে নি, হ্যাঁ কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে মাইনাস করো, মাইনাস করলে কত আসছে, 1717, ঠিক আছে, আর 203 থেকে এটা মাইনাস হবে, তাহলে কত হবে, এটা 7 হবে, ঠিক আছে, 1 আর 2 এখানে 8 হবে, এটা 1 হবে, ঠিক আছে। এত এত বৃদ্ধি পাচ্ছে, 17,187 বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই বৃদ্ধিটা কার উপর হবে, বৃদ্ধিটা হবে হচ্ছে এর উপর। এবার আমি কি করব, অপশন টেস্ট করব, এবার আমি কি করব, অপশন টেস্ট করবো, আমি দেখবো যে কত পার্সেন্ট বাড়ালে এই বৃদ্ধিটা হবে। আমি এটার উপর যদি আমি 10% বাড়াই, ভালো করে শোনো, এটার উপর যদি আমি 10% বাড়াই, 10% মানে কিন্তু ওই 12,301, 12,301, 10% মানে 12,301, তাহলে
আমাকে ওটার কাছাকাছি যেতে হবে। আমি আরো 5% বাড়াচ্ছি, কারণ আরো 5% না, আরো আমি 4% বাড়াচ্ছি, যেহেতু আরেকটা অপশন আছে 14, আমি 10% নিয়ে দেখলাম যে আসছে না। 10% বৃদ্ধি মানে 12,301 বৃদ্ধি, কিন্তু এখানে তো বৃদ্ধি হচ্ছে 17,000-এর ওপর, তাহলে 10% আনসার তো হবে না। আমি আরো 4%, দেখো 10% যদি আনসার না হয় তাহলে 8%ও হবে না। আমি 14% নিচ্ছি, 14% মানে আরো 4% এক্সট্রা। আচ্ছা 1% কত? 1% মানে হচ্ছে এইখানে ডেসিমেল চলে যাবে। 100% যদি এটা হয় 1% মানে এখানে ডেসিমেল চলে যাবে, আর 4% মানে এটার 4 গুণ। এটার 4 গুণ মোটামুটি কত? এটা 4 গুণ হচ্ছে 4, এটা 4 দিয়ে গুণ করা হচ্ছে 92,0। এটা অ্যাড করলে তুমি দেখো এই মানটার কাছাকাছি তুমি পেয়ে যাচ্ছ, এই মানটার কাছাকাছি তুমি পেয়ে যাচ্ছ, তাহলে আনসার কিন্তু হয়ে যাবে হচ্ছে অপশন বি এর, এই মানটার কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, তাহলে আনসার হয়ে যাবে অপশন বি এর। আর অপশন ডি এটা তো অনেকটাই বেশি রয়েছে, তো অপশন ডিও তাহলে ক্যান্সেল। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এইভাবে তোমরা কিন্তু আনসার বের করতে পারো। আর দেখে যেহেতু এখানে বলেছে নিকটতম ইন্টিজারে, তো আনসার এইভাবে আমরা বের করতে পারি। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা কোশ্চেন আমরা ডিটেলসে সলভ করে দেখিয়েছি। ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পেরেছো, যদি শিখতে পারো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড কিপ লার্নিং।